পৃথিবীতে সবথেকে গুরুত্বপূর্ণ কাজ কি এবং যে কোনো কাজ শুরু করার সবথেকে গুরুত্বপূর্ণ সময় কোনটি এবং সবথেকে বড় প্রশ্ন আমাদের জীবনের সবথেকে মূল্যবান বা গুরুত্বপূর্ণ মানুষ কে? এই একই প্রশ্ন জেগে উঠেছিল রাশিয়ান রাজা জারের মধ্যে। তো শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা আলোচনা করতে চলেছি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন ক্লাস 12 4th সেমিস্টারের দ্বিতীয় গল্প 3 কোশ্চেন্স বাই লিও টলস্টয়। তো আজকের ভিডিওতে আমরা লিও টলস্টয়ের লেখা 3 কোশ্চেন এই গল্পের লাইন বাই লাইন বাংলা মিনিং আলোচনা করার চেষ্টা করব। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, যাতে করে আমাদের চ্যানেলের প্রতিটি ভিডিও সবার আগে পৌঁছে যায় তোমার ফোনে। তো চলো আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও লিও টলস্টয়ের লেখা 3 কোশ্চেন্স। ইট ওয়ান্স ওয়াকার্ড টু সার্টেন জার। এখানে TSAR আছে, এটা টিটাকে উজ্জ্ব থাকবে, ঠিক যেমন সুনামিতে টি উজ্জ্ব থাকে। তো এখানে এই টিটাকে উজ্জ্ব করে আমরা জার বলবো, TSAR অর্থাৎ জার। তো এই জার কে ছিলেন? এই জার ছিলেন রাশিয়ার একজন রাজা। তোমরা যারা গল্পের ব্যাকগ্রাউন্ড জানো না, আমাদের চ্যানেলে থিম, ব্যাকগ্রাউন্ড এবং প্লট নিয়ে একটি ভিডিও আপলোড করব, সেই ভিডিওটি দেখে এসো। তো যাই হোক, এখানে কি বলছে? ইট ওয়ান্স ওয়াকার্ড টু সার্টেন জার। তো কোনো এক সময়, ওয়ান্স মানে হচ্ছে কোনো এক সময় বা একদা, কি হয়েছিল না ওয়াকার্ড। ওয়াকার্ড মানে চিন্তা বা ভাবনা, একটা চিন্তা এসেছিল বা ভাবনা এসেছিল কার মনে? বলছে টু সার্টেন জার মানে জারের মনে, অর্থাৎ জার নামে একজন রাজা ছিলেন, সেই রাজার মনে একটা চিন্তা এসেছিল। কি সেই চিন্তা? দ্যাট ইফ হি অলওয়েজ নিউ, যে এখানে কি বলছেন যে ইফ হি অলওয়েজ নিউ, বা যদি তিনি জানতে পারতেন, কি জানতে পারতেন? বলছে দ্য রাইট টাইম টু বিগিন এভরিথিং, অর্থাৎ সঠিক সময়, টু বিগিন এভরিথিং মানে কোনো কিছু শুরু করার। অর্থাৎ রাজা যার যিনি ছিলেন, এই রাজার মনে হঠাৎ কি আসলেন? একটা চিন্তা বা ভাবনা আসলো। কি চিন্তা? বলছে কি যদি তিনি জানতে পারতেন যে কোনো কাজ শুরু করার সঠিক সময় কোনটা, যদি জানতে পারতো তাহলে খুব ভালো হতো, তাই না? তারপর কি বলছে? বলছে ইফ হি নিউ, যদি তিনি এটাও জানতে পারতো কোনটা? হু ওয়ার দ্য রাইট পিপল টু লিসেন টু। হু ওয়ার দ্য রাইট পিপল মানে সঠিক ব্যক্তি কে, কিসের জন্য? টু লিসেন টু মানে তার কথাগুলো শোনার জন্য। তো রাজার মনে আরও একটি কোশ্চেন, এখানে আমরা দেখেছি গল্পের যে টাইটেল আছে কি 3 কোশ্চেন্স মানে 3টা প্রশ্ন। তো গল্পটার রাজার 3টা প্রশ্ন নিয়েই শুরু করা হচ্ছে। প্রথমে বলছে রাজা বলতে চাইছেন বা রাজার মনে একটা মানে ভাবনা বা চিন্তা আসলো, যদি তিনি জানতে পারতেন কি যে কোনো কাজ শুরু করার সঠিক সময় কোনটা, এবং সেই সঙ্গে তিনি দ্বিতীয় আরও একটা কোশ্চেন বলছে কি যে হু ওয়ার দ্য রাইট পিপল টু লিসেন টু মানে সেই সঠিক বা সেই যোগ্য ব্যক্তিটা কে, যে আমার কথাগুলো শুনবে। অর্থাৎ এখানে এই যে যার বলতে চাইছেন যে আমার কথাগুলো শোনার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি কে, বা কে আমাদের জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি, সবথেকে বড় কোশ্চেন বা ভাইটাল কোশ্চেন আমাদের জীবনে, তাই না? তো যাই হোক, এরপরে কি বলছেন? বলছে অ্যান্ড হুম টু অ্যাভয়েড, এবং কাকে অ্যাভয়েড করা যায়। বলছে কি যে আমাদের জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ ব্যক্তিকে, অর্থাৎ কাকে আমরা শুনবো। এখানে কি বলছে যে পিপল টু লিসেন টু আমরা কাকে শুনবো, অ্যান্ড হুম অ্যাভয়েড এবং কাকে আমরা অ্যাভয়েড করবো, কাকে আমরা এড়িয়ে চলবো। তারপরে কি বলছে? বলছে অ্যান্ড অ্যাবভ অল, এবং সবশেষে ইফ হি অলওয়েজ নিউ, বলছে যদি তিনি জানতে পারতেন হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু ডু, সব থেকে গুরুত্বপূর্ণ কাজ কি, তাহলে কি হতো? বলছে হি উড নেভার ফেল, তাহলে কোনোদিন তিনি ব্যর্থ হতেন না। কিসে? ইন এনিথিং, যে কোনো কিছুতে, হি মাইট আন্ডারটেক, তিনি যা কিছু করতেন। অর্থাৎ যার বলছে আমি যদি আমার জীবনে এই 3টে জিনিস বা 3টে প্রশ্নের উত্তর আমি জানতে পারতাম, তাহলে আমার জীবনে আমি যত কাজই করতাম কোনো কাজে আমি ব্যর্থ হতাম না। তো প্রিয় ছাত্রছাত্রীগণ, আমরাও দেখেছি আমাদের জীবনে বহু কাজ করি, কিন্তু এই কাজ করার পরে দেখি কি বহু কাজ আমরা ভুল করে ফেলেছি, তাই না? তো এই কাজগুলো করার পূর্বে আমাদের মধ্যে যদি এই 3টে ধারণা আমাদেরও থাকতো যে আমাদের জীবনে সবথেকে গুরুত্বপূর্ণ ব্যক্তিটা কে, কাকে কথা বললে সে আমাদের কথার মূল্য রাখবে, বা কে কথা দিলে সেই কথা শেষ পর্যন্ত টিকিয়ে নিয়ে যাবে, বা আমাদের জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ কাজ কি, বা কোনো কাজ শুরু করার সঠিক মুহূর্ত কোনটা, আমরা যদি এই 3টে কোশ্চেনের উত্তর জানতে পারতাম, তাহলে আমরাও আমাদের জীবনে কোনোদিন ব্যর্থ হতাম না। তো এরপরে দেখি কি বলছেন, অ্যান্ড দিস থট হ্যাভিং ওয়াকার্ড টু হিম। তো এরপরে কি বলছেন যে অ্যান্ড দিস থট, এবং সেই চিন্তা, কোন চিন্তা? সেই 3টে প্রশ্নের চিন্তা। তো কি বলছে? অ্যান্ড দিস থট হ্যাভিং ওয়াকার্ড টু হিম, অর্থাৎ এই 3টে প্রশ্ন তার মাথায় আসতেই তিনি কি করলেন? বলছে হি হ্যাড ইট প্রোক্লেমড। হি হ্যাড তিনি করেছিলেন, কি করেছিলেন? বলছে প্রোক্লেমড মানে ঘোষণা করেছিলেন। কি ঘোষণা করলেন?
থ্রু আউট হিজ কিংডম, তার সম্পূর্ণ রাজ্যে। তো রাজা জারের মাথায় যখনই এই প্রশ্নগুলো আসলেন তিনি কি করলেন, তার হোল কিংডম অর্থাৎ সম্পূর্ণ রাজ্যে তিনি ঘোষণা করে দিলেন। আর কি করছেন, যে দ্যাট হি উড গিভ এ গ্রেট রিওয়ার্ড, দ্যাট কি বলছেন, হি উড গিভ মানে তিনি দেবেন, কি দেবেন বলছে, গ্রেট রিওয়ার্ড, একটা বিরাট বড় পুরস্কার দেবেন, কাদেরকে, টু এনিওয়ান মানে যে কোনো ব্যক্তিকে, হু উড টিচ হিম হোয়াট ওয়াজ দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন। বলছে কি তিনি একটা বিরাট রকমের বা তিনি একটা বড় ধরনের পুরস্কার দেবেন কাকে, হু উড টিচ হিম যিনি তাকে জানাতে পারবেন বা যিনি তাকে শেখাবেন, কি শেখাবেন, হোয়াট ওয়াজ দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন মানে কোনো কাজ শুরু করার সঠিক সময় কোনটা। তার সঙ্গে কি বলছে, অ্যান্ড হু ওয়ার দ্য মোস্ট নেসেসারি পিপল এবং সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তিকে। এবং পরে কি বলছে, অ্যান্ড হাউ হি মাইট নো এবং কিভাবে তিনি জানবেন, হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু ডু সব থেকে গুরুত্বপূর্ণ কাজ কি। তো রাজার মনে, এই জারের মনে যখনই প্রশ্নটা আসলো তিনি সম্পূর্ণ রাজ্য জুড়ে ছড়িয়ে দিলেন, তার হোল কিংডমে জানিয়ে দিলেন কি, যে আমার এই তিনটে প্রশ্নের উত্তর, এই তিনটে প্রশ্নের উত্তর সঠিকভাবে যিনি দিতে পারবেন তাকে একটা বিরাট পুরস্কারে পুরস্কৃত করা হবে। তো চলো দেখি এর পরের পার্টে কি বলছে, অ্যান্ড লার্নড ম্যান কেম টু দ্য জার। তো এরপরে কি বলছেন, যে লার্নড ম্যান অর্থাৎ লার্নড মানে কি জ্ঞানী, বলছে লার্নড মেন মানে জ্ঞানী মানুষেরা, ম্যান মানে মানুষ, মেন মানে হচ্ছে মানুষের প্লুরাল ফর্ম। তো যাই হোক কি বলছেন, অ্যান্ড লার্নড মেন অর্থাৎ কি জ্ঞানী মানুষেরা কেম টু দ্য জার, জারের কাছে আসলো। তো রাজা যখন রাজ্য জুড়ে ছড়িয়ে দিলেন যে এই আমার এই তিনটে কোশ্চেনের উত্তর বা তিনটে প্রশ্নের উত্তর সঠিকভাবে যিনি দিতে পারবেন তাকে কি করা হবে না, তাকে একটা বিরাট পুরস্কারে পুরস্কৃত করা হবে। তো এই ঘটনা শোনার পরে বা এই অ্যানাউন্স বা ঘোষণা শোনার পরে লোকজন কি করলো, যারা জ্ঞানী মানুষ ছিল তারা রাজ দরবারে চলে আসলেন। তো ওটাই বলছে কি, অ্যান্ড দ্য লার্নড মেন কেম টু দ্য জার অর্থাৎ জ্ঞানী মানুষেরা জারের কাছে আসলেন। আর কি হচ্ছে বলছে, বাট দে অল অ্যান্সার্ড কিন্তু তারা সকলে উত্তর দিয়েছিলেন কেমন, বলছে কি হিজ কোশ্চেন্স ডিফারেন্টলি মানে তার প্রশ্নগুলোর আলাদা আলাদা। বলছে জ্ঞানী মানুষরা আসলো এবং সবাই কি করলো, তার এই প্রশ্নগুলোর আলাদা আলাদা উত্তর দিলেন। তো কি দিয়েছিল সেই উত্তর, চলো দেখে নেই পরের পার্টে। তো এরপরে কি বলছেন, যে ইন রিপ্লাই টু হিজ ফার্স্ট কোশ্চেন অর্থাৎ ইন রিপ্লাই মানে উত্তরে, কিসের উত্তরে, টু হিজ ফার্স্ট কোশ্চেন মানে প্রথম প্রশ্নের উত্তরে। তো রাজার প্রথম প্রশ্নটা কি ছিল, যে এই পৃথিবীতে এই যে কোনো কাজ শুরু করার সব থেকে গুরুত্বপূর্ণ সময় কোনটা। তো এই প্রশ্নের উত্তরে লোকেরা কি বলেছে আমরা শুনে নেই। তো কি বলছে, ইন রিপ্লাই টু হিজ ফার্স্ট কোশ্চেন মানে প্রথম প্রশ্নের উত্তরে কি হচ্ছে, বলছে সাম সেইড মানে কিছু জন বললেন বা কিছু ব্যক্তি বলেছিলেন, কি বলেছিলেন, দ্যাট যে টু নো দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন বলছে প্রতিটা কাজের সঠিক সময় জানতে হলে। তো কি বলছে, টু নো মানে জানতে হলে, দ্য রাইট টাইম সঠিক সময় ফর এভরি অ্যাকশন মানে প্রতিটি কাজের। অর্থাৎ এখানে বলছে যে কিছু ব্যক্তি বললেন যে প্রতিটি কাজের সঠিক সময় জানতে হলে আমাদের কি করতে হবে, বলছে ওয়ান মাস্ট ড্র আপ একজনকে অবশ্যই তৈরি করতে হবে ইন অ্যাডভান্স মানে অগ্রিম। কি তৈরি করবে, এ টেবিল মানে একটা সময়সূচি, কিসের টেবিল, অফ ডেজ মান্থস অ্যান্ড ইয়ার্স বলছে দিন মাস এবং বছরের। তো কিছু ব্যক্তি আসলেন, এসে তারা বলছেন কি, যে আমাদেরকে প্রতিটা কাজের সঠিক সময় যদি জানতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে কোনো কাজ করার পূর্বে দিন মাস এবং বছরের একটা সময়সূচি বা একটা তালিকা আমাদের তৈরি করতে হবে। তারপরে কি বলছেন, পরে বলছেন মাস্ট লিভ স্ট্রিক্টলি অ্যাকর্ডিং টু ইট বলছে, এবং মাস্ট লিভ স্ট্রিক্টলি আমাদেরকে কঠিনভাবে মানতে হবে কোনটাকে, বলছে অ্যাকর্ডিং টু ইট মানে আমরা যে টেবিলটাকে লিখবো, এই যে টেবিলটাকে বানাবো, এই টেবিলটাকে আমাদের কি যথাযথভাবে স্মরণ করতে হবে। তো কিছু লোক প্রথমে এসে তারা উত্তর দিলেন কি, কোনো কাজের সঠিক সময় জানতে হলে অবশ্যই আমাদের কি একটা বড় টেবিল বা সময়সূচি তৈরি করতে হবে। কিসের সময়সূচি, সেখানে দিন মাস এবং বছরের সময় থাকবে এবং আমাদেরকে সারা বছর ধরে বা সারা সময় ধরে কি করতে হবে, ওই টেবিলটাকে বা ওই সময়সূচিটাকে ফলো করে চলতে হবে। তো এর পরে কি বলছেন, বলছে কি অনলি দাস মানে তাদের মতে, দে সেড মানে সেড দে অর্থাৎ তারা বললেন, মানে কিছু লোক এদের মধ্যে তারা বললো, মানে এখানে তো অনেকজন এসেছিল, এদের মধ্যে আরও কিছুজন লোক বললো কি বলছে, অনলি দাস সেড দে কুড এভরিথিং বি ডান অ্যাট ইটস প্রপার টাইম মানে তাদের মধ্যে বলছে কি সেট দিয়ে তারা বললেন, মানে তাদের মত অনুযায়ী তারা বললেন, মানে যে ব্যক্তিরা প্রথমে উত্তর দিচ্ছিলেন তো ওদের মত অনুযায়ী ওরা বললেন কি বলছেন, যে কুড এভরিথিং বি ডান মানে এভাবেই করা সম্ভব অ্যাট ইটস প্রপার টাইম অর্থাৎ কি বলছে এভাবেই প্রতিটা কাজ করা সম্ভব। মানে ওই যে ব্যক্তিগণ যারা প্রথম প্রশ্নের উত্তর দিল কি, যে তোমাকে প্রথমে একটা তালিকা তৈরি করতে হবে, সেই তালিকায় কি থাকবে না দিন থাকবে, মাস থাকবে এবং বছর থাকবে। তুমি যদি কি করো এই তালিকাটা তৈরি করতে পারো এবং এই তালিকাটাকে প্রপার ওয়েতে যদি তুমি ফলো করতে পারো তাহলে অবশ্যই তুমি প্রতিটা কাজের সঠিক সময় জানতে পারবে। তো এরপরে দেখি পরবর্তী ব্যক্তিগণ কি বলছেন, আদার্স ডিক্লেয়ার্ড দ্যাট ইট ওয়াজ ইম্পসিবল বলছে, আদার্স মানে অন্য ব্যক্তিগণ। তো রাজদরবারে আরও যে ব্যক্তিগণেরা এসেছিলেন তাদের মধ্যে আর বাকিরা কি বলছেন, বলছে কি তারা ডিক্লেয়ার করলো বা তারা ঘোষণা দিল দ্যাট যে ইট ওয়াজ ইম্পসিবল এটা অসম্ভব
কি অসম্ভব বলছে টু ডিসাইড মানে সিদ্ধান্ত নেওয়া, কখন বলছে বিফোর হ্যান্ড মানে আগে ভাগে, কিসের সিদ্ধান্ত নেওয়া, টু রাইট টাইম ফর এভরি অ্যাকশন, বলছে প্রতিটা কাজের সঠিক সময় নির্ধারণ করার এই আগে ভাগে যে প্রচেষ্টা এটা সম্পূর্ণ অসম্ভব। মানে প্রথমে একদল ব্যক্তি বলে গেলেন কি যে যদি তুমি সঠিক সময়ে কাজ করতে চাও তাহলে অবশ্যই তোমাকে বছরের শুরুতে একটা খসড়া বানাতে হবে এবং সেই কাজগুলোকে বা ওই খসড়ায় তোমার যে কাজগুলো থাকবে সেগুলো প্রপার ওয়েতে ফলো করতে হবে। তো তার পরবর্তী সময়ে আরও একদল লোক এসে বলল কি যে ওরা যে কথাগুলো বলে গেছে ওটা শুনলে হবে না, কারণ কোনো কাজ করার পূর্বে যদি আমরা এটির খসড়া বানিয়ে রাখি বা যদি কোনো একটা ম্যানুস্ক্রিপ্ট বানিয়ে রাখি তাহলে অবশ্যই এটা অসম্ভব কিছু করা হবে, কারণ কখন আমাদের কি কাজ করতে হবে বা কখন কি কাজ করবে এটা আমরা কেউ জানি না। তাই যদি আমরা রুটিন ফলো করতে চাই তাহলে আমাদের জীবনে যদি পরবর্তী জীবনে ব্যক্তিগত কিছু বা যদি ইমিডিয়েট কোনো কাজ চলে আসে সেটা তো আমরা নিঃসন্দেহে করতে পারবো না। তাই ওদের যে কথা ওগুলো হচ্ছে ভুল। তাই এরা পরবর্তী সময়ে কি বলছেন, বাট দ্যাট নট লেটিং অন সেলফ বি অ্যাবজর্বড। তো এখানে কি বলছেন যে বাট দ্যাট নট লেটিং অন সেলফ বি অ্যাবজর্বড, অ্যাবজর্ব মানে হচ্ছে মগ্ন থাকা মানে বুঁদ হয়ে থাকা। তো এখানে বলছেন কি যে বাট দ্যাট নট লেটিং অন সেলফ মানে একজন থাকতে পারবেন না, কেমন করে বলছে বি অ্যাবজর্বড মানে হচ্ছে মগ্ন হয়ে বা বুঁদ হয়ে। তো এখানে সেই জ্ঞানী ব্যক্তিদের একদল মানুষ তারা বললেন কি যে বাট দ্যাট নট লেটিং অন সেলফ বি অ্যাবজর্বড মানে অতীতের চিন্তার মধ্যে আমরা বুঁদ হয়ে থাকতে পারবো না, মানে আমাদের বুঁদ হয়ে থাকা উচিত নয়। কোন চিন্তার প্রতি, ইন আইডল পাস্ট টাইম মানে অতীতের প্রতি। তো এই জ্ঞানী ব্যক্তিরা এসে কি বললেন, দ্বিতীয়বার যারা আসলেন যে অতীতের লোকেরা ওরা তো ভুল বলেছে, যে ওরা কি বলে গেছিল তুমি অতীতে একটা পাস্ট মানে একটা খসড়া বানাও আর সেই খসড়া অনুযায়ী তুমি জীবন চালাও। তো পরবর্তী ব্যক্তিগণ এসে বলছেন যে আমাদের অতীতের প্রতি এইভাবে বুঁদ হয়ে থাকলে হবে না, আমাদের কি করতে হবে, বলছে ওয়ান শুড অলওয়েজ অ্যাটেন্ড, আমাদের অবশ্যই ওয়ান শুড একজনের উচিত অলওয়েজ অ্যাটেন্ড মানে মনোযোগ দেওয়া কিসের প্রতি, টু অল দ্যাট ওয়াজ গোয়িং অন সেই ঘটনাগুলোর প্রতি বা সেই জিনিসগুলোর প্রতি দ্যাট ওয়াজ গোয়িং অন যেটা ঘটছে। তো এই পরবর্তী যে গ্রুপটা আসলো বা পরবর্তী যে জ্ঞানী ব্যক্তিগণের আসলো এরা বলছেন কি অবশ্যই আমাদের অতীতের প্রতি বুঁদ হয়ে থাকলে হবে না, আমাদের কি করতে হবে না আমাদের বর্তমান সময়ে যে কাজ আসছে বা যে কাজ ঘটছে এই কাজের প্রতি আমাদের পুরোপুরি মনোযোগ নিবেশ করতে হবে। তো তারপরে কি বলছেন যে অ্যান্ড দেন এবং ঠিক তারপরেই বলছে ডু হোয়াট ওয়াজ মোস্ট নিডফুল, আমরা করতে পারবো সব থেকে প্রয়োজনীয় কাজ। তো আমরা যদি অতীতের প্রতি বুঁদ না থেকে বর্তমানে যে কাজটা হচ্ছে এই কাজের প্রতি মনোযোগ নিবেশ করি এবং এটাকে ভালোভাবে করার চেষ্টা করি তাহলেই কি হবে না, তাহলে আমরা যে কোনো কাজকে সব থেকে সুন্দরভাবে বা সব থেকে প্রয়োজনীয় কাজকে আমরা সুন্দরভাবে উপস্থাপন করতে পারবো। তো এর পরে কি বলছেন, আদার্স এগিন মানে পরবর্তী কি হলো, আদার্স মানে অন্যরা, এগিন মানে আবার মানে এর পরবর্তী দ্বিতীয় দল যখন চলে যায় বা দ্বিতীয় জ্ঞানী লোকেরা যখন চলে যায় আরও কিছু লোক যাদের কাছে আসে তো তারা এসে কি বলছেন, বলছে সেড দ্যাট তারা বললো হাউএভার অ্যাটেন্টিভ মানে যতই মনোযোগী হও। তো এখানে তারা বলছেন কাকে, রাজা জারকে, যে তুমি যতই মনোযোগী হও কার প্রতি, বলছে দ্য জার মাইট বি টু হোয়াট ওয়াজ গোয়িং অন মানে বলছে বর্তমান সময়ে যে কাজ ঘটছে এই কাজের প্রতি তুমি যত বেশি মনোযোগী হও তাহলে কি হবে, বলছে ইট ওয়াজ ইম্পসিবল ফর এ ম্যান, বলছে ইট ওয়াজ ইম্পসিবল এটা অসম্ভব, কোনটা, বলছে ফর অন ম্যান একটা মানুষের জন্য টু ডিসাইড সিদ্ধান্ত নেওয়া কারেক্টলি দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন মানে সঠিক সময় প্রতিটা কাজের যে কাজের জন্য যেটা এই প্রতিটা কাজের জন্য সঠিক সময় নির্ধারণ করা। তো তারা বলছে কি তুমি যত বেশি মনোযোগী হও বর্তমান কাজের প্রতি তুমি কোনোদিন কোনো কাজের সঠিক যে সময় সেটা কোনোদিনই জানতে পারবে না। তো এখানে আমরা কি দেখছি যে তিনটে দল তারা আসলেন, প্রথম দল এসে তারা নিজেদের যে মতামত সেটাকে প্রকাশ করে গেলেন, দ্বিতীয় দল আসলো কিন্তু এসে কি করছে তারা প্রথম দলের মতামতকে তারা ভুল জানিয়ে বা ভুল ব্যাখ্যা করে তারা তাদের মতামত জানিয়ে গেল এবং ঠিক তার পরবর্তী সময় তৃতীয় যে দল আসলো বা তৃতীয় জ্ঞানী ব্যক্তিরা এসে কি করছে, তো এই জ্ঞানী ব্যক্তিদের তৃতীয় দল এসে কি বলছেন যে শুধুমাত্র বর্তমান কাজের প্রতি আমাদের মনোযোগ দিলে হবে না, মনোযোগ দিলে আমরা কখনোই কাজের সঠিক সময়কে আমরা নির্ধারণ করতে পারবো না। আর এই নির্ধারণ করতে গেলে আমাদের কি করতে হবে, বলছে বাট দ্যাট হি শুড হ্যাভ এ কাউন্সিল অফ ওয়াইজ ম্যান আমাদের অবশ্যই বা রাজা জারের অবশ্যই কি দরকার, একটা কাউন্সিল বা একটা সভাসদ দরকার বা পরামর্শ দরকার, কাদের, বলছে অফ ওয়াইজ ম্যান মানে জ্ঞানী ব্যক্তিদের। তো এখানে রাজাকে বলছেন যে তোমাকে অবশ্যই জ্ঞানী ব্যক্তিদের পরামর্শ দরকার, অন্য কিছু দরকার নেই। কারা বলছে, তৃতীয় গ্রুপ, কাদের, ওই জ্ঞানী ব্যক্তিদের। তো এরপরে কি বলছেন, বলছে হু উড হেল্প হিম যারা তাকে সাহায্য করবে, কাকে, ওই জ্ঞানী ব্যক্তিরা রাজাকে সাহায্য করবে কিসের জন্য, বলছে টু ফিক্স প্রপার টাইম ফর এভরিথিং কোনো কাজের সঠিক সময় নির্ধারণ করার জন্য। অর্থাৎ এরা কি ছিল, এরা একটু ধূর্ত গোছের ছিল, এরা চাইছিল কি যদি আমরা রাজাকে প্রমাণ করতে পারি বা আমরা যদি রাজাকে বুঝিয়ে দেই যে রাজার সঙ্গে আরও অনেকগুলো লোক দরকার যারা কি হবে রাজার কাউন্সিল হবে বা পরামর্শদাতা হবে, তাহলে রাজা যদি আমাদেরকে কাজে নেন বা আমাদেরকে সাথে রাখেন আমরা রাজকোষ থেকে সম্পদ লুট করতে পারবো এবং রাজাকে কি করব, কোনো কাজ করার আগে আমরা পরামর্শ দেবো এবং আমরা নিজেরাই কি করব, দেশের মনে করলে ক্ষতিও করতে পারবো, মনে করলে দেশের উন্নতিও করতে পারবো। তো যাই হোক এখানে আমরা কি দেখছি,
তৃতীয় ব্যক্তির দলেরা বলছেন কি যে আমাদেরকে কি বর্তমান কাজের প্রতি মানে বুঁদ হয়ে থাকলে বা এটাকে মন দিয়ে করলে হবে না, আমাদের কি করতে হবে, যে কোনো কাজ করার সঠিক সময় জানতে গেলে অবশ্যই আমাদের কিছু পরামর্শদাতা প্রয়োজন। আর এই পরামর্শদাতাদের কথা শুনে আমাদের প্রতিটি কাজ শুরু করা উচিত। আর যদি আমরা পরামর্শদাতাদের কথা শুনে কোনো কাজ শুরু করি তাহলে সেই কাজে সফলতা আমাদের আসবেই। তো প্রিয় শিক্ষার্থীগণ, এদের উত্তর কি সত্যি সঠিক নাকি ভুল, চলো দেখে আসি পরের পার্টে। বাট দেন, কিন্তু তখন কি হচ্ছে বলছে এগিন আদার সেড, মানে অন্যরা বললেন, মানে আমরা কি দেখছি এখানে তৃতীয় দল যখন তাদের মতামত প্রকাশ করা হয়ে গেল তারা চলে গেলেন। তো এরপরে কি হচ্ছে না চতুর্থ একদল লোক তারা প্রবেশ করছে কোথায়, রাজা জারের রাজসভায়। তো তারা এসে কি বলছেন, বলছে কি আদার সেড, মানে তারা বললেন বা কি বলেছিলেন, বলছে দেয়ার ওয়ার সাম থিংস, মানে কিছু ব্যাপার আছে। কি বলছে কিসের ব্যাপার, বলছে হুইচ কুড নট ওয়েট টু বি লেড বিফোর এ কাউন্সিল, মানে এখানে তারা বলছেন যে সব কাজ পরামর্শ সভায় তোলা যায় না। মানে আমরা কি দেখছি চতুর্থ একদল লোক আসেন জ্ঞানী ব্যক্তিদের দল, তারা এসে কি বলছেন, এরা এসে তৃতীয় দলের ব্যক্তিরা যে কথা বলে গেলেন সেটাকে তারা ভুল প্রমাণ করছেন, যে কি যে সব কাজ পরামর্শ সভায় তোলা যায় না। অর্থাৎ কোনো কাজ করার আগে যে কোনো ব্যক্তিকে বা পরামর্শ যারা দাতা থাকে ওদের থেকে পরামর্শ নিয়ে করতে হয় না। আমাদের ব্যক্তিগত আইডেন্টিটি বলেও কিছু থাকে, আমরা নিজের মতো করেও কিছু কাজ করতে পারি। তো দেখি তারপরে তারা কি বলছে, বলছে বাট অ্যাবাউট হুইচ ওয়ান হ্যাড টু ওয়ান্টস টু ডিসাইড হোয়াট এভার বা হোয়েদার টু আন্ডারটেক দেম অর নট, বলছে কি কিছু কিছু কাজ আছে, বলছে এখানে ওই যে চতুর্থ যে দলের লোকেরা বলছে কিছু কাজ আছে যেগুলো কি করতে হয় তখনই সিদ্ধান্ত নিতে হয়, কখন, যখন এই কাজটা শুরু করা হয়। তো চতুর্থ দলের লোকেরা আসলেন, সে তৃতীয় দলের লোকেদেরকে ভুল প্রমাণ করে তারা বলছেন কি যে সব কাজ তো পরামর্শ সভায় তোলা যায় না, কিছু কাজ আছে সেগুলো কি করতে হয় যখন সেই কাজগুলোকে আমরা শুরু করি ঠিক তখনই সিদ্ধান্ত নিতে হয়। তো এর পরে কি বলছেন, বাট ইন অর্ডার টু ডিসাইড দ্যাট, এখানে কি বলছেন যে কিন্তু এমন সিদ্ধান্ত নিতে হলে, কোন সিদ্ধান্ত, এর আগে আমরা দেখেছি কি তৃতীয় দলের লোকেরা যে কথাগুলো বললেন চতুর্থ দলের লোকেরা এসে সেই কথাকে ভুল প্রমাণ করে বলছেন কি যে সব কাজ আমাদের কি করা যায় না, পরামর্শ সভায় তোলা যায় না, কিছু কাজ শুরু করার পূর্বে তখনই সিদ্ধান্ত নিতে হয়। আর সেই সঙ্গে তারা কি বলছে যে বাট ইন অর্ডার টু ডিসাইড দ্যাট, মানে এমন সিদ্ধান্ত নিতে হলে আমাদের কি করতে হবে, বলছে ওয়ান মাস্ট নো, একজনকে অবশ্যই জানতে হবে, বিফোর হ্যান্ড, মানে আগে ভাগে কি জানতে হবে, হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন, কি ঘটতে চলেছে। বলছে যে আমি যে সিদ্ধান্ত নেব কাজের পূর্বে এটাও আমি নিতে পারবো না, তো এই নেওয়ার আগে আমাদের কি করতে হবে, আমাদেরকে জানতে হবে যে পরবর্তীতে কি ঘটতে চলেছে। অর্থাৎ তারা বলতে চাইছে যে এই কাজ যে আমরা শুরু করলাম এই কাজের ভবিষ্যৎ কি আছে এটা আমাদের জেনে তারপর আমাদের কাজ শুরু করা উচিত। আমরা কি ভবিষ্যৎ জানতে পারি, আমরা কেউই পারি না। তো তারা কি বলছে এখানে সমাধানে, তারা পরে বলছেন কি যে ইট ইজ অনলি ম্যাজিশিয়ানস, এটা শুধুমাত্র জাদুকররাই, হু নো দ্যাট, যারা জানে। বলছে শুধু এই কথাগুলো কারা জানে, জাদুকররাই একমাত্র জানে। তাই আমাদের কি করতে হবে, জাদুকরদের সাহায্য নিতে হবে। তো এখানে তাই বলছেন কি যে ইট ইজ অনলি ম্যাজিশিয়ানস, এটা শুধুমাত্র জাদুকরেরাই, হু নো দ্যাট, যেটা তারা জানে। আর পরে কি বলছে, অ্যান্ড দেয়ার ফর ইন অর্ডার টু নো, এবং তারপরে আমাদেরকে জানতে হবে যে দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, যে কোনো কাজের সঠিক সময় কোনটা। অর্থাৎ তারা কি বলছে যে এটা শুধুমাত্র জাদুকরেরাই জানে, আর এই জাদুকরদের থেকেই আমাদেরকে জানতে হবে যে কোনো কাজের সঠিক সময় কোনটা। আর তার সঙ্গে তারা কি বলছে, বলছে ওয়ান মাস্ট কনসাল্ট ম্যাজিশিয়ানস, মানে একজনকে অবশ্যই, মাস্ট মানে হচ্ছে অবশ্যই কি করতে হবে, কনসাল্ট করতে হবে বা পরামর্শ নিতে হবে। কার পরামর্শ, ম্যাজিশিয়ানসের। তো আমরা এখানে কি দেখছি যে চতুর্থ দলের লোকেরা তৃতীয় দল, দ্বিতীয় এবং তার সঙ্গে কি প্রথম, এই সকলকে কি করলো, তারা ভুল প্রমাণ করে তারা বলছে যে কোনো কাজ শুরু করার পূর্বে অবশ্যই আমাদের সেই কাজের ভবিষ্যতে কি হতে চলেছে এটা আমাদেরকে জানতে হবে। আর এই জানতে গেলে আমাদের কি করতে হবে না, জাদুকরদের পরামর্শ নিতে হবে। কারণ আমরা জানি পৃথিবীতে একমাত্র ম্যাজিশিয়ানস যারা আছে বা জাদুকর যারা আছে শুধুমাত্র তারাই বলতে পারে ভবিষ্যতে কি হতে চলেছে। তো আমরা যদি এই ম্যাজিশিয়ানদের বা এই জাদুকরদের পরামর্শ নিয়ে কোনো কাজ করতে পারি তাহলে আমাদের জীবনে ভুল হবে না এবং এই কাজে সফল হওয়ার চান্সটা বেশি থাকবে। তাই অবশ্যই আমাদের কি করা উচিত, কোনো কাজ শুরু করার পূর্বে জাদুকরদের পরামর্শ নেওয়া উচিত, আর তাহলেই আমরা জানতে পারবো কোনো কাজের সঠিক সময় কোনটা। তো চলো এর পরের পেজে কি বলছে দেখে নেই। ইকুয়ালি ভেরিয়াস ওয়ার দ্য অ্যান্সার টু দ্য সেকেন্ড কোশ্চেন। তো এখানে কি বলছে, ইকুয়ালি মানে সমানভাবে, কি হচ্ছে বলছে ভেরিয়াস ওয়ার মানে অনেকেই কি করলো বলছে দ্য অ্যান্সার্স মানে তারা উত্তর দিল। তো একইভাবে অনেকেই উত্তর দিল, কিসের উত্তর বলছে, টু দ্য সেকেন্ড কোশ্চেন মানে দ্বিতীয় প্রশ্নের। তো রাজার দ্বিতীয় প্রশ্ন কি ছিল, যে আমাদের জীবনের সব থেকে ভাইটাল বা সব থেকে ইম্পর্টেন্ট পার্সন বা ব্যক্তিটাকে। তো এই প্রশ্নের অনেক ব্যক্তি আসলো বা জ্ঞানী ব্যক্তি যারা এসেছিল তারা সবাই নিজেদের মতো করে উত্তর দিল। তো কি কি উত্তর দিয়েছে আমরা একটু দেখে নিই। তো প্রথমে বলছে সাম সেড, মানে কিছু ব্যক্তি বলল, তারা কি বলেছিল, বলছে দ্য পিপল দ্য যার মোস্ট নিডেড ওয়ার হিজ কাউন্সিলর্স,
বলছে কার, দ্য পিপল মানে ব্যক্তিরা, মানে জনগণেরা, আর কি বলছে দ্য জার মানে জনগণের মোস্ট নিডেড মানে সব থেকে বেশি প্রয়োজন। আর কি বলছে ওয়ার হিজ কাউন্সিলর্স, কাকে, তার সভাসদদেরকে। এখানে বলছে কি যে একজন রাজা বা রাজার জারের সব থেকে বেশি প্রয়োজন দুটো জিনিস। এক নম্বরে বলছে তারা পিপল, আর দুইয়ে বলছে তারা কাউন্সিলর্স। পিপল মানে হচ্ছে লোকজন দরকার, মানে জনগণ তো ভালো না হলে বা জনগণের সাপোর্ট না থাকলে সে রাজা হতে পারবে না। আবার কি দরকার বলছে, তার সভাসদ দরকার বা কাউন্সিলরদের দরকার, আর কাউন্সিলর যদি না থাকে তিনি কোনোদিন রাজ্য পরিচালনা করতে পারবে না। তাই কিছু ব্যক্তি প্রথমেই তারা বলল একজন রাজার জন্য অবশ্যই তার পিপল মানে তার জনগণ বা প্রজা, এবং সেই সঙ্গে তার কি দরকার, তার কাউন্সিলর মানে তার সভাসদদেরকে দরকার। তো এরপরে কি বলছে, বলছে আদার্স মানে অন্যরা। অন্যরা কি বলছেন, বলছে দ্য প্রাইস মানে কাদেরকে, প্রাইস্টদেরকে, অর্থাৎ কি পুরোহিতদের দরকার। তো কি বললো এখানে সব থেকে গুরুত্বপূর্ণ মানুষ, তো দ্বিতীয় আরো একদল লোক এসে বলছে কি যে তোমার জীবনে সব থেকে গুরুত্বপূর্ণ মানুষ হলো পুরোহিত, মানে ওরা তোমাকে কি পূজা অর্চনা করে তোমাকে কি করবে, তোমাকে ভালো একটা জায়গায় পৌঁছে দেবে। তো এরপরে আরো কি মানে বলছেন যে আদার্স মানে অন্য ব্যক্তিরা কি বলছেন যে দ্য ডক্টর মানে ডাক্তাররা। ডাক্তার যদি না আসে তাহলে কি তুমি তো বেশি দিন বাঁচতে পারবে না, তোমার জীবনে ভয়ঙ্কর যদি কোনো রোগ দানা বাঁধে তাহলে কি হবে, তুমি পৃথিবী থেকে বিদায় নেবে। তাই তোমার জীবনে সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি হচ্ছে ডাক্তার। এরপরে আরো কিছু লোক তারা কি বলছেন, বলছে হোয়াইল সাম সেইড, তখন আরো কিছু জন ব্যক্তি তারা বললেন কি বলছে, দ্য ওয়ারিয়র্স মানে যোদ্ধারা ওয়ার দ্য মোস্ট নেসেসারি সব থেকে বেশি প্রয়োজন। তো এরপরে কি দেখছি সবশেষে একদল লোক আসলো, তারা বলছে রাজা তোমার কোনো ডাক্তার প্রয়োজন নেই, তোমার কোনো পুরোহিত প্রয়োজন নেই, তোমার কোনো সভাসদ প্রয়োজন নেই, কোনো লোকজন কারোরই প্রয়োজন নেই, শুধু প্রয়োজন তোমার কিছু যোদ্ধা বা কিছু সৈনিক। আর এই সৈন্যদল বা যোদ্ধা তোমার যদি থাকে এই সম্পূর্ণ রাজ্য তোমার। তো যাই ওখানে সবাই সবার মতামত প্রকাশ করলো, কিন্তু রাজা যার যিনি ছিলেন তিনি কিন্তু তার উত্তর বা কাঙ্ক্ষিত যে উত্তর তিনি এখনো পর্যন্ত পেলেন না। তো এরপরে কি হচ্ছে, বলছে টু দ্য থার্ড কোশ্চেন মানে তৃতীয় প্রশ্নে, অ্যাট টু হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অকুপেশন। তো এখানে তৃতীয় প্রশ্ন কি ছিল, বলছে হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অকুপেশন। এখানে অকুপেশন মানে পেশা নয়, অকুপেশন মানে হচ্ছে কাজ। তো এখানে তৃতীয় প্রশ্ন যেটা ছিল যে সব থেকে গুরুত্বপূর্ণ কাজ কোনটা, এই কাজের উত্তরে কি হচ্ছে, বলছে সাম রিপ্লেড কিছু ব্যক্তি উত্তর দিল। তারা কি উত্তর দিয়েছিল, দ্যাট যে দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন দ্য ওয়ার্ল্ড ওয়াজ সায়েন্স, এই পৃথিবীর সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে বিজ্ঞান। অর্থাৎ কি কিছু ব্যক্তি দ্বারা প্রথমে এসে বললো যে রাজা এই পৃথিবীর সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস হলো বিজ্ঞান, তাই সব থেকে গুরুত্বপূর্ণ কাজ যদি তুমি বলো তাহলে বিজ্ঞানকে শেখাই হবে সব থেকে গুরুত্বপূর্ণ কাজ। তো তারপরে কি বলছেন, বলছে আদার সেড অন্যরা বললেন ইট ওয়াজ স্কিল ইন ওয়ারফেয়ার, বলছে কি ইট ওয়াজ মানে এটা হবে, কি হবে বা এটা ছিল কি স্কিল ইন ওয়ারফেয়ার মানে যুদ্ধের কৌশল। তো আরো কিছু জন ব্যক্তি এসে বললো যে না কি দরকার নেই, যে তোমার বিজ্ঞান সম্পর্কে জ্ঞান না থাকলেও চলবে, কিন্তু তোমার যুদ্ধ কৌশল সম্পর্কে জানা দরকার। যদি তোমার যুদ্ধ কৌশল না থাকে তাহলে তুমি কোনোদিন কি হতে পারবে না, রাজা হতে পারবে না, তাই না? তাই এই জীবনে রাজা যারকে বলছে মানে বুদ্ধিমান লোকেরা তোমার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হলো যুদ্ধ কৌশল শেখা। কি শেখা, স্কিল ইন ওয়ারফেয়ার মানে যুদ্ধের যে কৌশল সেটাকে তোমার মানে আয়ত্ত করা বা দক্ষতায় নিয়ে আসা। এরপর কি বলছে, বলছেন আদার্স এবং অন্যরা, এই কিন্তু তারা আবার বললো। তো এখানে আরো একদল লোক আসলো, তারা এসে কি বলছেন, বলছে দ্যাট ইট ওয়াজ রিলিজিয়াস ওরশিপ। আর এটা হচ্ছে কি রিলিজিয়াস ওরশিপ মানে তোমার ধার্মিক যে পূজা অর্চনা। তো আমরা কি দেখলাম যে আরো একটা দল আসলো, বলছে রাজা তোমার জীবনে বিজ্ঞানের প্রয়োজন নেই, তোমার জীবনে যুদ্ধ বিগ্রহের কোনো কিছুর দরকার নেই, কোনো সৈনিকের কোনো দক্ষতা বা কোনো তোমার যে এই যে যুদ্ধের যে দক্ষতা কোনো কিছুই দরকার নেই। তোমার যেটা দরকার সেটা হচ্ছে কি রিলিজিয়াস ওরশিপ মানে ধার্মিক যে পূজা বা অর্চনা, এগুলো তোমার দরকার। কারণ একটা মানুষ যদি ধর্মকে না ঠিকঠাক মেনে চলে সে কোনোদিন ভালো মানুষ হতে পারে না। আর আমরা সকলেই জানি তুমি রাজা যার এই মানে কি এই রাশিয়া সবার কাছে তুমি পরিচিত, তাই আমরা চাই তুমি এই পূজা অর্চনার মধ্যে নিজেকে নিমজ্জিত করে নিজেকে শ্রেষ্ঠ মানুষ হিসেবে তুমি প্রমাণ করো। তো এর পরে কি হচ্ছে, বলছে অল দ্য অ্যান্সার ব্রিং ডিফারেন্ট, এই সমস্ত উত্তরগুলো ব্রিং ডিফারেন্ট সবগুলো আলাদা ছিল। আর কি বলছে, দ্য জার অ্যাগ্রিড, জার কি করলো, বলছে অ্যাগ্রিড উইথ নান অফ দেম। এই যে জার মানে রাজা জার কি করেনি, বলছে কি অ্যাগ্রিড উইথ নান অফ দেম মানে কারোর কথাকেই তিনি সমর্থন করেননি। মানে এই যে এত লোক আসলো, এত জ্ঞানী ব্যক্তি আসলো, এত বুদ্ধিমান লোকেরা আসলো, সবাই সবার মতামতকে প্রকাশ করলেন এবং চলে গেলেন। তো যে রাজা জার যিনি ছিলেন উনি কি করেননি, কারোর মতামতকে তিনি গ্রহণ করেননি বা কারো মতামতকে তিনি সমর্থন করেননি। তিনি কি বলছেন পরে, বলছে অ্যান্ড গিভ দ্য রিওয়ার্ড টু নান, এবং তাই তিনি কাউকেই কোনো রিওয়ার্ড দিলেন না। অর্থাৎ তিনি যে পুরস্কার ঘোষণা করেছিলেন এই পুরস্কার তিনি কাউকেই তিনি দিলেন না। এরপরে কি বলছে, বাট স্টিল ওয়াশিং টু ফাইন্ড, বলছে বাট স্টিল উইশিং, তখনও পর্যন্ত তিনি চাইছিলেন টু ফাইন্ড খুঁজতে দ্য রাইট অ্যান্সার টু হিজ কোশ্চেন্স, তার প্রশ্নগুলোর সঠিক উত্তর। তো বললে ব্যক্তিরা সবাই যখন ফিরে যায় তখনও পর্যন্ত রাজা চাইছিল কি এই প্রশ্নগুলোর সঠিক উত্তর জানতে। তারপরে কি বলছে, বলছে হি ডিসাইডেড, তিনি সিদ্ধান্ত নিলেন টু কনসাল্ট এ হারমিট, তিনি কনসাল্ট করবেন মানে তিনি দেখা করবেন কার সাথে, যে হারমিট একটা সন্ন্যাসীর সঙ্গে। তো যখন এত জ্ঞানী ব্যক্তিরা রাজপরিবারে আসলো বা রাজমহলে আসলো, সবার কথা শোনা হয়ে গেল,
কিন্তু রাজা তার কাঙ্ক্ষিত উত্তর পেলেন না। তখন তিনি কাউকে রিওয়ার্ড বা পুরস্কার না দিয়ে সকলকে পাঠিয়ে দিলেন এবং তিনি সিদ্ধান্ত নিলেন কি করবেন, যে একটা কি করবেন, একটা কনসাল্ট করবেন বা তিনি সাক্ষাৎ করবেন কার সঙ্গে, উইথ দ্য হারমিট, একটা সন্ন্যাসীর সঙ্গে। কোথাকার সন্ন্যাসী, বলছে ওয়ার্ল্ডলি রিনাউন্ড, তিনি একজন বিখ্যাত মানুষ। কোথায় থাকে, বলছে ফর হিজ উইজডম, যিনি তার জ্ঞানের জন্য বিখ্যাত। বলছে একটা সন্ন্যাসী আছেন যিনি তার জ্ঞানের জন্য খুবই বিখ্যাত। তাই তিনি সিদ্ধান্ত নিলেন সেই হারমিটের কাছে বা সেই সন্ন্যাসীর কাছে গিয়ে তার এই প্রশ্নগুলিকে তিনি জানাবেন আর সেই সন্ন্যাসীর কাছ থেকে সঠিক উত্তর পাওয়ার চেষ্টা করবেন। তো এরপরে কি বলছে, দ্য হারমিট লিভড ইন এ উড, দ্য হারমিট সন্ন্যাসী বাস করতেন কোথায়, ইন আ উড মানে একটা জঙ্গলে, একটা জঙ্গলের মধ্যে হারমিট বাস করতো। আর কি হতো, বলছে হুইচ হি নেভার কুইটেড, যেটা তিনি কখনো ছেড়ে যায়নি। তো নেভার কুইটেড মানে কখনো ছেড়ে যায়নি, অর্থাৎ কি এই সন্ন্যাসী কি করেছিলেন, যে এই যে পরিবেশ থেকে বা আমাদের এই যে সাধারণ মানুষদের যে বস্তি যে স্থাপনের যে জায়গা আছে, এই জায়গা থেকে তিনি চলে গিয়ে একটা জঙ্গলের মধ্যে ঘর বানিয়েছিলেন আর সেই ঘর থেকে তিনি কোনোদিন ছেড়ে যাননি। তিনি তার জীবনের সারাটা মুহূর্ত বা সারাটা জীবন সেই ঘরের মধ্যে কাটিয়ে আসলেন। আর সেখানে কি হচ্ছে, আমাদের যে রাজা যার দেখা করতে যাচ্ছে কার, সেই হারমিটের সঙ্গে, যিনি কে ছিলেন, তার জ্ঞানের জন্য সারা মানুষের কাছে পরিচিত লাভ করেছিলেন। তো বলছে দ্য হারমিট লিভড ইন আ উড, হারমিট কি করতেন, বাস করতেন ইন আ উড, কার মধ্যে, একটা জঙ্গলের মধ্যে, হুইচ নেভার কুইটেড, যেটা তিনি কখনো ছেড়ে যাননি। এরপর কি বলছে, অ্যান্ড হি রিসিভড নান বাট কমন ফক, বলছে অ্যান্ড হি রিসিভড, তিনি রিসিভ করেন মানে রিসিভ কি করেনি, বলছে নান মানে করেননি, তিনি রিসিভ করেন মানে তিনি সাক্ষাৎ করেননি এখানে কার সঙ্গে, বলছে বাট কমন ফক মানে সাধারণ মানুষ ছাড়া। অর্থাৎ এখানে কি বলছে, যে ওই যে হারমিট যিনি ছিলেন, সন্ন্যাসী যিনি ছিলেন, তিনি সাধারণ মানুষ ছাড়া কারোর সঙ্গে সাক্ষাৎ করতেন না। অর্থাৎ যদি কেউ গিয়ে বলে আমি রাজা বা আমি মহারাজ চলে এসেছি বা আমি মানে ভালো কোনো ব্যক্তি চলে এসেছি, রাজা কি মানে ওই যে হারমিট কি করতেন না, তার সঙ্গে কোনোদিন সাক্ষাৎ করতেন না। তবে যদি কোনো সাধারণ মানুষ গিয়ে বলে আমি একজন সাধারণ মানুষ, আমি একজন গরিব বা অসহায় মানুষ, তাহলে কি করতেন, সন্ন্যাসী তার সঙ্গে কথা বলতেন। এখানে সেটাই বলছে কি, যে অ্যান্ড হি রিসিভ নান বাট কমন ফক, মানে তিনি সাধারণ লোকজন ছাড়া আর কারোর সঙ্গে কখনো সাক্ষাৎ করেননি। তো এখানে কি হচ্ছে, বলছে সো দ্য জার পুট অন সিম্পল ক্লথস, বলছে সুতরাং দ্য জার মানে এই যে সম্রাট জার কি করছে, বলছে পুট অন, তিনি পরে নিলেন, কি পরলেন, সিম্পল ক্লথস মানে একটা সাধারণ জামা কাপড়। জানে আমি যদি গিয়ে পরিচয় দিই আমি রাজা, তাহলে তিনি আমার সঙ্গে কথা নাও বলতে পারে। তাই তিনি কি করলেন, রাজ পোশাককে খুলে ফেলে দিয়ে নতুন করে একটা সাধারণ পোশাককে তিনি গ্রহণ করলেন। আর কি বলছে, অ্যান্ড বিফোর রিচিং দ্য হারমিট সেল, বলছে অ্যান্ড বিফোর রিচিং এবং পৌঁছে যাওয়ার পূর্বে, কোথায় পৌঁছে যাওয়ার, বলছে হারমিট সেল মানে হচ্ছে কুটির। বলছে হারমিটের যে সেল ছিল বা সন্ন্যাসীর যে কুটির বা কুঁড়ে ঘর ছিল, এই কুঁড়ে ঘরে পৌঁছে যাওয়ার পূর্বে বলছে কি ডিসমাউন্টেড ফ্রম হিজ হর্স, সে কি করলেন, ডিসমাউন্টেড করলেন মানে নেমে পড়লেন। কোথায় থেকে, ফ্রম হিজ হর্স, তার ঘোড়া থেকে। মানে তিনি ঘোড়ায় করে রওনা দিয়েছিলেন ঠিকই, কিন্তু সন্ন্যাসীর কুটিরের কিছুটা দূর থেকে তিনি ঘোড়ার পিঠ থেকে নেমে গেলেন। কারণ কি, তিনি হেঁটে যেতে চাইলেন কার, সন্ন্যাসীর কাছে। কারণ যদি ঘোড়ার পিঠে চড়ে যায় হয়তো সন্ন্যাসী তার সঙ্গে কথা নাও বলতে পারে। তাই তিনি ঘোড়ার পিঠ থেকে নেমে হেঁটে হেঁটে যাওয়ার চেষ্টা করছে। তাই তিনি বলছেন কি, যে বিফোর মানে পূর্বে, কার পূর্বে, রিচিং দ্য হারমিট সেল মানে সন্ন্যাসীর কুটিরে পৌঁছানোর পূর্বে, ডিসমাউন্টেড ফ্রম হিজ হর্স, তিনি কি করলেন, ঘোড়ার পিঠ থেকে নেমে পড়লেন। অ্যান্ড লিভিং হিজ বডিগার্ড বিহাইন্ড, এবং লিভিং মানে ছেড়ে গেলেন কাদেরকে, হিজ বডিগার্ড বিহাইন্ড, তার যে বডিগার্ড যারা ছিলেন, তার সুরক্ষার যে লোকজনেরা ছিলেন, ওদেরকে তিনি কি করলেন, সেখানে ছেড়ে গেলেন। গিয়ে কি করছেন, একা একা যাচ্ছেন। কোথায়, বলছে ওয়েন্ট অন অ্যালন, তিনি একাকি চলে যাচ্ছেন। কোথায় যাচ্ছেন, সন্ন্যাসীর সেই কুটিরে। গিয়ে তিনি কি দেখছেন, বলছে হোয়েন দ্য জার অ্যাপ্রোচ, যখন জার অ্যাপ্রোচ করলেন মানে কি পৌঁছালেন, তখন কি হচ্ছে, দ্য হারমিট ওয়াজ ডিগিং দ্য গ্রাউন্ড, দ্য হারমিট মানে সন্ন্যাসী ওয়াজ ডিগিং, তিনি খুঁড়ছিলেন, কি খুঁড়ছিলেন, দ্য গ্রাউন্ড মানে মাটি। কোথায়, ইন ফ্রন্ট অফ হিজ হার্ট, তার ঘরের বা তার কুটিরের সামনে। তো যখন রাজা জার যখন পৌঁছে যায় সন্ন্যাসীর কাছে, ইনি গিয়ে দেখছেন কি, যে হারমিট তার ঘরের সামনে মাটি খুঁড়ছেন। আর কি সিং দ্য জার, রাজাকে দেখে হি গ্রিটেড মানে তিনি মানে অভিবাদন জানালেন। তো রাজা যখন গেলেন, তিনি তো আর জানেন না এ রাজা বলে, তাই না, তিনি কি ভাবলেন এরকম সাধারণ মানুষ। তাই তিনি কি করলেন, বলছে হি গ্রিটেড হিম, তিনি তাকে অভিবাদন জানালেন বা কি তিনি ওয়েলকাম জানালেন বা সংবর্ধনা জানালেন। এরপরে কি বলছে, অ্যান্ড ওয়েন্ট অন ডিগিং, আবার তিনি মাটি খুঁড়তে শুরু করলেন। তো যখনই আমাদের রাজা ওখানে যায়, রাজাকে দেখে তাকে গ্রিটিং জানানোর পরে বা অভিবাদন জানানোর পরে আবার সেই যে সন্ন্যাসী বা হারমিট যিনি ছিলেন, তিনি আবার মাটি খোঁড়া শুরু করে দেয়। এরপর কি হচ্ছে, দ্য হারমিট ওয়াজ ফ্রেল অ্যান্ড উইক, দ্য হারমিট মানে সন্ন্যাসীটি, ওয়াজ মানে ছিল, কেমন ছিল, বলছে ফ্রেল অ্যান্ড উইক মানে তিনি ফ্রেল ছিল মানে রোগাশোকা ছিল, আর কি অ্যান্ড উইক মানে এবং তিনি দুর্বল ছিলেন। আর কি বলছেন, বলছে অ্যান্ড ইচ টাইম এবং প্রতিবার কি করার জন্য, বলছে কি হি স্টাক হিজ স্পেড, হি স্টাক মানে আঘাত করার সময় কি নিয়ে, বলছে কি উইথ স্পেড বা হিজ স্পেড তার কোদাল নিয়ে। তো প্রতিবার কোদাল নিয়ে আঘাত করার সময় কোথায় আঘাত করছিল, বলছে ইনটু দ্য গ্রাউন্ড মানে মাটিতে। কি হচ্ছিল, বলছে অ্যান্ড টার্নড এ লিটল আর্থ
এবং ছোট ছোট গর্ত হচ্ছিল, আর হি ব্রেথড হেভিলি, তিনি জোরে জোরে শ্বাস নিচ্ছিলেন। অর্থাৎ এখানে কি বলছেন, এই যে হারমিটটা তিনি কি ছিলেন, একটু দুর্বল ছিলেন এবং রোগাশোকা ছিলেন, তাই তিনি যে কোদালটা নিয়ে মাটিতে আঘাত করছিলেন বা মাটি ডিগিং করছিলেন বা খুঁড়ছিলেন, এই কোদাল নিয়ে তিনি যখন প্রতিবার আঘাত করেন ছোট ছোট মাটির গর্ত হয়, আর তার সঙ্গে কি এই হারমিটটা জোরে জোরে শ্বাস নিচ্ছিলেন। অর্থাৎ কি তার যে দুর্বলতার যে বহিঃপ্রকাশ এই লাইনের মাধ্যমে এখানে বুঝিয়ে তুলছেন। তো এরপরে কি বলছেন, বলছে দ্য জার ওয়েন্ট আপ টু হিম অ্যান্ড সেড, দ্য জার আমাদের রাজার জার কি করছেন, বলছে কি ওয়েন্ট আপ তিনি চলে গেলেন, কার কাছে, বলছে সন্ন্যাসীর কাছে চলে গেলেন, আর কি বলছে কি অ্যান্ড সেড এবং তিনি বললেন, কি বললেন তিনি, বলছে আই হ্যাভ কেম টু ইউ, আই হ্যাভ কাম, বলছে আই হ্যাভ কাম আমি এসেছি, কার কাছে, বলছে টু ইউ তোমার কাছে বা আপনার কাছে, বলছে আমি আপনার কাছে এসেছি কিসের জন্য, ওয়াইস হারমিট মানে বুদ্ধিমান ব্যক্তি সন্ন্যাসী, টু আস্ক ইউ তোমাকে জিজ্ঞাসা করার জন্য, টু অ্যান্সার 3 কোশ্চেন্স তিনটে প্রশ্নের উত্তর। তো আমাদের রাজা কি করলেন, সেই যে হারমিটের কাছে চলে গিয়ে বলছে বুদ্ধিমান সন্ন্যাসী আমি আপনার কাছে 3টা প্রশ্নের উত্তর পাওয়ার জন্য এসেছিলাম। পরে কি বলছে যে হাউ ক্যান আই আর্ন, হাউ ক্যান আই লার্ন, আমি কিভাবে জানতে পারবো, কি জানতে পারবো, যে টু ডু দ্য রাইট থিং অ্যাট দ্য রাইট টাইম, বলছে কোনো কাজ শুরু করার পূর্বে সঠিক সময় কোন এটা আমি কিভাবে জানতে পারবো। তো যে প্রশ্নগুলো এর আগে রাজা তার যে ওয়াইস কাউন্সিলরদেরকে করেছিল, তার জনগণকে করেছিল, সেই একই প্রশ্ন গিয়ে হারমিটকে তিনি আবার বলছেন কি যে বুদ্ধিমান হারমিট বা বুদ্ধিমান সন্ন্যাসী আমি আপনার কাছে এসেছিলাম আমার 3টা প্রশ্ন নিয়ে, আপনি কি বলতে পারবেন কোনো কাজ শুরু করার পূর্বে সঠিক সময় কোনটা। আর তারপর কি বলছে যে হু আর দ্য পিপল আই মোস্ট নিড, এবং সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি কে, বলছে আই মোস্ট নিড যাকে আমার সব থেকে বেশি প্রয়োজন। আর তারপরে কি বলছে, বলছে অ্যান্ড টু হুম শুড আই দেয়ার ফোর পে মোর অ্যাটেনশন দেন টু দ্য রেস্ট, বলছেন টু হুম এবং কার প্রতি, শুড আই দেয়ার ফোর পে মোর অ্যাটেনশন আমি সব থেকে বেশি মনোযোগ দেবো, বলছে কি দেন টু দ্য রেস্ট বাকিদের থেকে, বলছে এই পৃথিবীতে সব থেকে সেই গুরুত্বপূর্ণ মানুষটাকে যার প্রতি আমি অন্যদের থেকে বেশি মনোযোগ দেবো। তারপরে কি বলছেন, বলছে অ্যান্ড এবং হোয়াট অ্যাফেয়ার্স, এখানে অ্যাফেয়ার মানে হচ্ছে কাজ, বলছেন হোয়াট অ্যাফেয়ার্স এবং কোন কাজগুলি আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, অ্যান্ড নিড মাই ফার্স্ট অ্যাটেনশন আমার সব থেকে বেশি মন দিয়ে করা উচিত। তো এখানে আমাদের যার সন্ন্যাসীর কাছে গিয়ে সেই একই প্রশ্ন 3টে বললেন, কি বলছেন যে আমাদের কোনো কাজ শুরু করার পূর্বে সঠিক সময় কোনটা, এবং আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তিকে কার প্রতি আমরা অন্য ব্যক্তিদের তুলনায় বেশি মনোযোগ দেব, এবং সবশেষে তিনি আবার তার শেষ কোশ্চেন বললো কি যে হোয়াট অ্যাফেয়ার্স মানে কোন কাজগুলো আমাদের সব থেকে আগে করা দরকার। তো তারপরে কি হচ্ছে আমরা দেখে নেই, বলছে দ্য হারমিট লিসেন টু দ্য জার, দ্য হারমিট এই সন্ন্যাসী লিসেন মানে তিনি শুনলেন, কি শুনলেন, টু দ্য জার জারের কথাগুলো, আর কি করলেন, বলছে বাট অ্যান্সার নাথিং কিন্তু কোনো উত্তর তিনি দিলেন না। এরপর কি হচ্ছে, বলছে হি জাস্ট স্প্যাট ওয়ান হিজ হ্যান্ড, হি জাস্ট তিনি কি করলেন, স্প্যাট করলেন, আমরা জানি স্পিট মানে থুতু ফেলা, স্প্যাট হচ্ছে তার পাস্ট মানে তিনি থুতু ফেলেছিলেন কিসে বা থুতু দিয়েছিলেন কোথায়, ইন হিজ হ্যান্ড মানে তার হাতে, আর কি করলেন অ্যান্ড রিকমেন্সড ডিগিং অর্থাৎ তিনি আবার এই যে খোঁড়া চালিয়ে গেলেন। তো কি দেখছি মানে আমাদের যে মানে জারের যে কথাগুলো এগুলো শোনার পরে সেই হারমিট তিনি কি করছেন, কোদাল যেহেতু চালাচ্ছিলেন তাই হাতের মধ্যে অনেক ফসকা পড়েছিল, হাত জ্বালা করছিল, তাই তিনি থুতু দিলেন হাতে, আবার তিনি কি করলেন কোদাল নিয়ে আবার মাটি খোঁড়া শুরু করেন। রাজার যে কথাগুলো তিনি শুনলেন ঠিকই কিন্তু কোনো উত্তর তিনি দিলেন না। তো এরপরে কি হচ্ছেন, বলছে ইউ আর টায়ার্ড আপনি ক্লান্ত, কে বলছেন, বলছে সেড দ্য জার, জার বললেন। তো জার এটা দেখার পরে কি বলছেন যে আপনি ক্লান্ত, লেট মি টেক দ্য স্পেড আমাকে কোদালটা দাও, আর কি বলছে অ্যান্ড ওয়ার্ক এ হয়েল ফর ইউ আমি কি করবো, বলছে ওয়ার্ক এ হয়েল ফর ইউ আপনার জন্য একটু কাজ করে দেবো। তো যার সন্ন্যাসীকে বলছেন যে প্লিজ দয়া করে আপনি আপনার কোদালটা আমাকে দিন, আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনি ভীষণ ক্লান্ত, কোদালটা আমাকে দিন আমি আপনার জন্য একটু কাজ করে দেই। তারপরে কি হচ্ছে, বলছে থ্যাঙ্কস ধন্যবাদ। এরপর কি বলছে সেড দ্য হারমিট, হারমিট বললেন মানে সন্ন্যাসীটি কি করলেন, আমাদের রাজা জারকে তিনি ধন্যবাদ জানালেন, আর কি বলছে, বলছেন গিভিং দ্য স্পেড টু দ্য জার এবং গিভিং তিনি দিয়ে দিলেন, কি দিলেন, দ্য স্পেড সেই কোদালটাকে কার কাছে, টু দ্য জার জারের হাতে। তো জারের হাতে তিনি কি করলেন, সন্ন্যাসী কোদালটাকে তুলে দিলেন, আর কি বলছে হি স্যাট ডাউন অন দ্য গ্রাউন্ড আর তিনি মাটিতে বসে পড়লেন। তখন কি হচ্ছে, বলছে হোয়েন হি হ্যাড ডাগ টু বেডস হোয়েন যখন হি হ্যাড ডাক তিনি খুঁড়ে ফেললেন টু বেডস মানে দুটো শাড়ি। এবার কি যার কোদালটা নিয়ে একটু স্পিডে খুঁড়ছিলেন, খুঁড়তে খুঁড়তে কি হলো, দুটো শাড়ি মানে দুটো লাইন তিনি খুঁড়ে ফেললেন। তারপরে কি হচ্ছে, বলছে দ্য জার স্টপ মানে জার থেমে গেল। এবার আর কি করছে, বলছেন রিপিটেড হিজ কোশ্চেন এবং রিপিট করলে মানে পুনরাবৃত্তি করলো হিজ কোশ্চেন তার পুরানো প্রশ্নগুলিকে। তো এই কাজ করতে করতে যেহেতু রাজা জার তিনি কোনোদিন কাজ করতেন না, তারপরে তার এই কৌতূহলের জন্য এই প্রশ্নগুলো জানার জন্য ওই হারমিটের কাছ থেকে কোদালটা নিয়ে তিনি কি কিছুটা মাটি খনন করলেন, এবং খনন করতে করতে যখন দুটো ক্ষেত বা দুটো যখন লাইন বা সারি খোলা হয়ে গেল বা খনন করা হয়ে গেল তখন তিনি বসে পড়লেন, মানে তখন তিনি আর কাজ করতে পারছেন না। তখন কি করছেন, আবার তিনি মানে কাজ থামিয়ে দিয়ে বলছে কি যার স্টপ মানে তিনি যার থেমে গেল বা যার কাজকে থামিয়ে দিল, অ্যান্ড রিপিটেড হিজ কোশ্চেন্স এবং তার প্রশ্নগুলিকে পুনরাবৃত্তি করলেন, মানে তিনি আবার তার প্রশ্নগুলিকে হারমিট বা সন্ন্যাসীকে শোনালেন। তারপর কি হচ্ছে, বলছে দ্য হারমিট এগেইন গিভ নো অ্যান্সার
দ্য হারমিট সন্ন্যাসী এগিন আরও একবার বলছে গিভ নো অ্যান্সার, কোনো উত্তর দিলেন না। তো এই হারমিটের জায়গায় যদি কোনো অন্য ব্যক্তি থাকতো তাহলে রাজা অবশ্যই তার মৃত্যুদণ্ডের আদেশ দিত, কিন্তু আজ এই দুইবার তার কথা শোনার পরে যখন উত্তর দিচ্ছেন না রাজা তখনও কিছু বলছেন না, রাজা তখনও সহ্য করে নিচ্ছেন। তো এখানে কি বলছে যে হারমিট এগিন গিভ নো অ্যান্সার, মানে এই সন্ন্যাসীটি আবারও কোনো উত্তর দিলেন না। তারপরে কি করছেন বলছে বাট রোজ, কিন্তু তিনি উঠলেন, মানে তিনি যে গ্রাউন্ডে বা মাটিতে বসেছিল এবার তিনি উঠে পড়লেন। আর কি করছে বলছে স্ট্রেচড আউট, তিনি বাড়িয়ে দিলেন। কি বাড়িয়ে দিলেন বলছে হিজ হ্যান্ড, মানে তার হাতকে কার জন্য বলছে ফর দ্য স্পিড, মানে কোদালের জন্য। মানে হারমিট উত্তর দিলেন না ঠিকই, কিন্তু তিনি মাটি থেকে উঠলেন আর হাতটা বাড়িয়ে দিলেন কার দিকে, ওই জারের দিকে। কিসের জন্য? কোদালটিকে নেয়ার জন্য। তারপর কি বলছে অ্যান্ড সেড, এবং বললেন নাও রেস্ট এ হোয়াইল অ্যান্ড লেট মি ওয়ার্ক এ বিট, বলছে অ্যান্ড রেস্ট, এবং রেস্ট করো বা কি করো বিশ্রাম নাও, এ হোয়াইল মানে কিছুটা সময়। বলছে জারকে বলছে এবার তুমি গিয়ে কিছুটা সময় বিশ্রাম করো, আর কি বলছে লেট মি ওয়ার্ক এ বিট, আমাকে কিছুটা কাজ করতে দাও। তো যখন দ্বিতীয়বার পুনরাবৃত্তি করে যার প্রশ্নগুলি, এটা শোনার পরে ওই যে সন্ন্যাসীটি বা হারমিট ব্যক্তি কি কোনো রকম কোনো উত্তর না দিয়ে তিনি কি করেন, উঠে আসেন এবং জারের কাছ থেকে কোদালটা নিয়ে বলেন তুমি একটু গিয়ে রেস্ট নাও, আমি একটু কাজ করি। তো চলো এর পরে কি বলছেন, বলছে বাট দ্য জার ডিড নট গিভ হিম দ্য স্পেড, বলছে বাট দ্য জার, কিন্তু জার মানে আমাদের রাজার জার বলছে ডিড নট গিভ হিম দ্য স্পেড, তাকে কোদালটি দিলেন না। কারণ জার বুঝে গেছিল ওই সন্ন্যাসী ব্যক্তি সামান্য কাজ করে যে হাতের মধ্যে থুতু দিচ্ছে, যার হাতটা লাল হয়ে আছে বা ফসকা পড়ে আছে, ওকে কোদাল দেওয়া ঠিক হবে না। তাই জার বুদ্ধিমান লোক এবং জ্ঞানী লোক, তাই তিনি কি করছেন বলছে বাট দ্য জার ডিড নট গিভ হিম দ্য স্পেড, এই জার তিনি কি করলেন না, তাকে কোদালটিকে দিলেন না। আর কি করছেন বলছে অ্যান্ড কন্টিনিউ টু ডিগ, অ্যান্ড কন্টিনিউ তিনি চালিয়ে গেলেন, দ্য ডিগ মানে খনন করা, অর্থাৎ তিনি কোদালটাকে হারমিটের হাতে না দিয়ে তিনি খনন করা চালিয়ে গেলেন। তারপর কি হচ্ছে বলছে 1 hour পাস্ট, 1 ঘন্টা অতিক্রম হয়ে গেল, অ্যান্ড অ্যানাদার, এবং আরও 1 ঘন্টা, অর্থাৎ কি 2 ঘন্টা টাইম পার হয়ে গেল। তারপর কি হচ্ছে দ্য সান বিগিন টু সিঙ্ক, দ্য সান সূর্য বিগিন টু সিঙ্ক মানে ডুবতে চললো, কোন দিকে, বিহাইন্ড দ্য ট্রিজ মানে গাছের পিছনের দিকে। তো যখন 2 ঘন্টা সময় অতিক্রম হয়, মানে একের পর 1 ঘন্টা যখন অতিক্রম হয়ে যায়, তখন কি হচ্ছে সূর্য এবার ওই যে মানে গাছেদের পিছন দিকে ডুবতে চলে গেল বা ডুবে গেল। এবার কি হচ্ছে বলছে অ্যান্ড দ্য জার, এবং জার অ্যাট লাস্ট স্ট্রাক মানে শেষবারের জন্য আঘাত করলো দ্য স্পেড মানে কোদাল দিয়ে ইন্টু দ্য গ্রাউন্ড মানে মাটিতে, অর্থাৎ কি জার কি করলো শেষবারের মতো কোদালটা একটা বড় আঘাত করে মাটির মধ্যে পুঁতে দিলেন। আর কি করছে অ্যান্ড সেড, এবং তিনি বললেন আই কেম টু ইউ, আমি আপনার কাছে এসেছিলাম, ওয়াইস ম্যান বুদ্ধিমান মানুষ, ফর দ্য অ্যান্সার, ফর অ্যান অ্যান্সার একটা উত্তর পাওয়ার জন্য, টু মাই কোশ্চেন্স আমার প্রশ্নগুলোর। তো যখন সূর্য পশ্চিম আকাশে ডুবে গেল গাছেদের পিছনের দিকে, তখন জার তার কোদালটা নিয়ে মাটির মধ্যে একটা আঘাত করে সেটাকে পুঁতে দিয়ে তখন হারমিটকে বলছে ওয়াইস ম্যান, আমি আপনার কাছে এসেছিলাম কিসের জন্য, একটা প্রশ্নের উত্তর জানার জন্য। পরে কি বলছে ইফ ইউ ক্যান গিভ মি নান, যদি আপনি বলছে গিভ মি নান আমাকে উত্তর দিতে না পারতেন, টেল মি শো আমাকে বলো কি হবে তাহলে, বলছে অ্যান্ড আই উইল রিটার্ন হোম, আমি বাড়ি চলে যাব। তো সব শেষে সন্ধ্যার পরে আমাদের জার হারমিটকে বলছে যে প্রিয় বা বুদ্ধিমান মানুষ, আমি আপনার কাছে কিছু প্রশ্নের উত্তর জানার জন্য এসেছিলাম, যদি উত্তরগুলো আপনার জানা না থাকে তাহলে আমাকে বলতে পারেন, আমি ঘরে চলে যাব। তো শিক্ষার্থীবৃন্দ আজকে ভিডিওটি এই পর্যন্ত। তোমরা যদি এই ভিডিওর পার্ট 2 চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, আমরা খুব তাড়াতাড়ি জারের এই যে 3 কোশ্চেন্স বাই লিও টলস্টয় এই গল্পের দ্বিতীয় যে পার্ট সেটাকে নিয়ে আসবো। তো আমাদের ভিডিওটি যদি তোমাদের বিন্দু পরিমাণ কোনো উপকারে আসে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করো এবং ভিডিওতে একটি লাইক দাও। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো। শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ।